আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের কালো নকশা, লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। আমেরিকার গালে চড় মেরেছে। কে এই মেয়েটা? মাসুদ রানা কি বেইজিং গডফাদার হুন চ্যান্নির কালো থাবা থেকে রক্ষা করতে পারবে তাকে? 1,000 কোটি টাকা দামের মাইক্রোফিল্মটা চোখের সামনে দিয়ে নাগালের বাইরে চলে যাচ্ছে। ওটার পিছু নিয়ে এবার মায়ানমারে ঢুকতে হবে রানাকে। সঙ্গে জুটল নন্দিনী, অপরূপা, রানার নতুন প্রেম। পুরো গল্পটি শুনতে আমাদের সাথেই থাকুন। শুরু করছি মাসুদ রানা সিরিজের কাজী আনোয়ার হোসেন রচিত কালো নকশা পার্ট 1। গণচীন। ঘণ্টাখানেক নির্বিঘ্নে উড়ল প্লেন। তারপর মাসুদ রানার মতো আরও হয়তো দু একজন খেয়াল করল ব্যাপারটা। বড় সড়ো বৃত্ত তৈরি করে ফিরতি পথ ধরছে ওরা। 400 প্যাসেঞ্জার নিয়ে সাংহাই শহর থেকে টেক অফ করছে সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রকাণ্ড বোয়িং 777। জিলান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রিফুয়েলিং শেষে আবার রওনা হয়েছে। গন্তব্য মঙ্গোলিয়ার রাজধানী উলান বাতুর। মাঝপথে কি ঘটল যে একটু পরে সবিনয়ে জানালেন পাইলট। যান্ত্রিক গোলযোগের কারণে বাধ্য হয়ে বোয়িংকে ঘুরিয়ে নিয়েছেন তিনি। আর কিছুক্ষণের মধ্যে রাজধানী শহর বেইজিংয়ের লান্তিয়ানচাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছেন। তারপর যথাবিহিত অবধান আর দুঃখ প্রকাশ করলেন। নিরাপদেই ল্যান্ড করল প্লেন, এর মধ্যে আর কিছু নেই। ব্যাপারটা স্রেফ যান্ত্রিক ত্রুটি বটে। খোঁজ নিয়ে জানা গেল মঙ্গোলিয়া যাবে এরকম কোনো কানেক্টিং ফ্লাইট আপাতত পাওয়া সম্ভব নয়। সিঙ্গাপুর এয়ারলাইন্সের তরফ থেকে বলা হলো 12 ঘন্টার মধ্যে আরেকটা বোয়িং নিয়ে আসার ব্যবস্থা করছে তারা। ততক্ষণ প্যাসেঞ্জাররা 5 স্টার কুবলাই খান হোটেলে উঠে সময়টা উপভোগ করুন। অর্থাৎ অন্তত 12 ঘন্টার জন্য বেইজিংয়ে আটকা পড়তে হলো বিসিআই এজেন্ট MR9কে। কাজের মধ্যেই রয়েছে রানা, তবে লম্বা একটা ট্যুরে। বিশেষ করে পূব এশিয়ার বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ওর এজেন্সির শাখাগুলোর কি অবস্থা দেখছে। কম্পিউটার খুলে হিসাব নিচ্ছে, আয় ব্যয়ের কোথাও কোনো সমস্যা থাকলে সমাধান খুঁজে বের করছে। ব্যাংকক, ভিয়েন্তিয়ান, হ্যানয়, তাইপে আর হংকং হয়ে চীনে ঢুকেছিল রানা। বেইজিং বাদে 3টে বড় শহরে কাজ ছিল। সেসব সেরে সাংহাই থেকে প্লেন ধরে যাচ্ছিল মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার রাজধানী উলান বাতুরে রানা এজেন্সির নতুন একটা শাখা অফিস খোলা হবে কাল সকালে। কিন্তু বেইজিংয়ে আটকা পড়ে যাওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া এখন অনিশ্চিত হয়ে পড়ল রানার জন্য। এই মুহূর্তে 5 স্টার কুবলাই খানের একটা বারে রয়েছে রানা। বিয়ারের গ্লাসে চুমুক দিচ্ছে আর হঠাৎ পেয়ে বসা নিঃসঙ্গতায় বিচ্ছিরিভাবে নাজেহাল হচ্ছে। কবজি একটু উঁচু করে রোলেক্স দেখল রানা। 7:30 বাজে, মাত্র সন্ধে, রাত এখনো শুরুই হয়নি। সময়টা কিভাবে কাটবে ভাবছ। নিজের ভেতর টুপ করে একটা ডুব দিয়ে দেখে নিতে চেষ্টা করলো। আসলে চাইছেটা কি? ও কি চাইছে সেটা পরিষ্কার হলো না, তবে জানা গেল কি চাইছে না। রানা এজেন্সির অফিসে সারপ্রাইজ ভিজিট বাদ হোটেলের গামলিং রুমে ভাগ্য পরীক্ষাও। পুরনো কোনো বন্ধুর সঙ্গ না, ভাল লাগছে না। তাহলে আর বাকি রইল কি? বাকি থাকলো পুরুষকে ঈশ্বরের তরফ থেকে দেওয়া সবচেয়ে বড় পুরস্কারটি, সুন্দরী নারীর মধুর সান্নিধ্য। বারের এদিক ওদিক তাকাতেই ওদেরকে দেখতে পাচ্ছে রানা। রূপ আর যৌবনের চোখ ধাঁধানো ডালি। এদের মধ্যে কেউ কেউ তো প্রকাশ্যেই মুগ্ধ দৃষ্টিতে দেখছে ওকে। ও জানে এদের বেশিরভাগই অভিজাত পারিবারিক পরিবেশ আর সমৃদ্ধ সাংস্কৃতিক আবহের ভিতর বড় হয়েছে। পশ্চিমা বিশ্বের মতো কমিউনিস্ট চীনে হোটেল বা পাবে বার বনিতাকে আশ্রয় বা প্রশ্রয় দেওয়া হয় না। এদের কারো সঙ্গে কিছুক্ষণ গল্প করে সময় কাটানো যেতে পারে, হোটেল কামরায় নিয়ে যাওয়ার বাধ্যবাধকতা নেই। নিজের উপর আস্থা আছে রানার। তাছাড়া অভিজ্ঞতা থেকে জানে যে
সহজেই ওর প্রতি আকৃষ্ট হয় মেয়েরা, কাজেই চেষ্টা করে দেখা যেতে পারত, কিন্তু না, এই তো মনের তরফ থেকে সায় পাওয়া গেল না। আচ্ছা, হোটেল রুমে ফেরার সময় শিবাস রিগ্যাল এর একটা বোতল নিয়ে গেলে কেমন হয়? সেটা খালি করতে পারলে কাল অনেক বেলা পর্যন্ত অঘুরে ঘুমানো যাবে। ভেতরে থেকে মানা করে দেওয়া হলো, নিজেকে সুস্থ আর সচেতন রাখা প্রয়োজন। কখন কি ইমার্জেন্সি দেখা দেয় ঠিক নেই, ধর চাই। বিরক্ত হয়ে ভাবল রানা, আমি কি কোনো অ্যাসাইনমেন্টে আছি নাকি যে। তারপর একেবারে ভোজবাজির মতো আশ্চর্য একটা কাণ্ড ঘটল, যেন কারো অশ্রুত নির্দেশে ঝট করে গাড় ফিরিয়ে বারে ঢোকা সুইন্ডোটার দিকে তাকালো রানা। ধীরে ধীরে খুলে যাচ্ছে ওটা, আর তারপরই অবাক হয়ে দেখল রানা, শান্ত পায়ে ভিতরে ঢুকছে জিজিয়ানা দালিয়ান। ভুলটা অবশ্য পর মুহূর্তেই ভাঙল। কোথায় দালিয়ান? এ তো অন্য এক অচেনা মেয়ে। এমনকি জিজিয়ানা দালিয়ানের সঙ্গে এর কোনো মেলও নেই। তাহলে এমন হলো কেন? হলপ করে বলতে পারবে রানা, এই অচেনা মেয়েটির মুখের জায়গায় হুবহু দালিয়ার মুখ দেখেছ, পরিষ্কার স্পষ্ট, সন্দেহের বিন্দুমাত্র অবকাশ ছিল না। শুধু যে দেখেছে তা নয়, যাতে দেখতে পায় সেজন্য কে যেন ঝট করে সুইন্ডোরের দিকে ঘাড় ফেরাতে বাধ্য করেছে ওকে। ব্যাপারটা কি? মাঝে মধ্যে এমন হতে দেখা যায়, নিয়তির অদৃশ্য অঙ্গুলি হেলনে দৈনন্দিন জীবনের স্বাভাবিক ছন্দে হয়তো একটা ব্যাঘাত সৃষ্টি হলো। এই ছন্দপতনের পরিণতি কখনো শুভ, কখনো অশুভ, আবার স্রেফ অর্থহীন। বিড়ম্বনা ছাড়া অন্য কিছু নাও হতে পারে। নিহতের সেই রকম একটা ইঙ্গিতেই কি বাংলাদেশের কাউন্টার ইন্টেলিজেন্সের অন্যতম দুর্দর্শ এজেন্ট মাসুদ রানা মাঝ আকাশে ছন্দ হারিয়ে ফেলে এই মোটে হোটেল কুবলাই খানের বারে বসে আছে। তারপর এখন আবার সেই রহস্যময় নিয়তি অবচেতন মনকে প্ররোচিত করছে বা দিক নির্দেশনা দিচ্ছে। এরপর স্বভাবতই রানা ভাবল, একটা ফোন করে দেখা উচিত না, কেমন আছে মেয়েটা। বেশ অনেকদিন হয়ে গেল দালিয়ার কোনো খবর টবর নেওয়া হয় না। বার কাউন্টার ছেড়ে পেয়ে বুধের দিকে এগুলো রানা। মনে পড়ে গেল সব। কি দালিয়া, কি দালিয়া। জুন 1989, বেইজিং। সেই সব দুঃস্বপ্ন ভরা দিনগুলোর কথা মনে পড়লে আজও শিরো উঠতে চায়। চাই গণতন্ত্র, চাই মত প্রকাশের স্বাধীনতা, এই স্লোগান তুলে ছাত্রদের নেতৃত্বে তখন গোটা চীন জুড়ে চলছে তুমুল আন্দোলন। বলা হয় ছাত্রদের এই আন্দোলনে গোপনে ইন্ধন যোগাচ্ছিল সাম্রাজ্যবাদী শক্তিগুলো, যারা চায় না শতকোটি মানুষের দেশ চীনে তার অর্জনগুলো ধরে রাখতে পারুক। আন্দোলন থামাবার জন্য গত মাসের 20 তারিখে মার্শাল ল জারি করেছে সরকার। বিদেশিদের চীন ছাড়তে বলা হয়েছে ঠিকই, কিন্তু গ্রাউন্ড ক্রুরা কাজ না করায় বিমানবন্দর অচল হয়ে পড়ে আছে। ছাত্ররা মার্শাল ল মানছে না। বড় বড় শহরে প্রতিদিন বিক্ষোভ মিছিল হচ্ছেই। দুনিয়ার সবচেয়ে বড় পাবলিক প্লাজা তিয়ানানমেন স্কোয়ারে গণতন্ত্রের প্রতীক হিসেবে 33 ফুট উঁচু একটা দুধ সাদা মূর্তি তৈরি করেছে ছাত্ররা। নাম দিয়েছে গণতন্ত্রের বেদি। সবারই জানা আছে যে 1949 সালের 1 অক্টোবরে ঠিক এখানে দাঁড়িয়ে লাল চীনের মহান নেতা মাও সেতুং পিপলস রিপাবলিক অব চায়না ঘোষণা করেছিলেন। দুনিয়ার মানুষ এও জানে যে আধুনিক চীনের যা কিছু অর্জন তার সবই কমরেড মাও সেতুংয়ের যোগ্য নেতৃত্বের গুণে সম্ভব হয়েছে। বিশেষ জরুরি একটা কাজে এসে বেইজিংয়ে আটকা পড়ে গেছে রানা। অলস বসে থাকতে কারই বা ভালো লাগে, সিদ্ধান্ত নিয়েছে রাজধানীতে যা যা দেখার আছে এই সুযোগে সব দেখে নেবে। ওর 5 স্টার হোটেল দ্য মঙ্গল বিখ্যাত তিয়ানতান পার্কের এক ধারে, টেম্পল অব হ্যাভেন থেকে বেশি দূরে নয়। টেম্পল অব হ্যাভেনকে আর্কিটেকচারাল বিস্ময় বলা হয়, কাঠে তৈরি, অথচ কোনো প্যারেক ব্যবহার করা হয়নি। মিং আর কিং আমলের সম্রাটরা এখানে প্রার্থনা করতে আসতেন। ওখান থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে নিষিদ্ধ নগরী। ওটার আরেক নাম ইম্পেরিয়াল প্যালেস, 800 ভবনের একটা গুচ্ছ। মিং আর কিং সম্রাটরা বসবাস করতেন। নিষিদ্ধ নগরী তৈরি করা হয় 15 শতকে। 3 জুন বিকেল 4টের সময় ওর গাইড
লুসান হুমা ওকে নিতে আসবে। হুমা আসলে রানা এজেন্সির বেইজিং শাখার প্রধানও বটে। বেজিংয়ে জন্ম আর বেড়ে ওঠা হুমার, তবে কাজ শুরু করে সাংহাইয়ের। এজেন্সির সাংহাই শাখা থেকে প্রমোশন দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে তাকে। মাত্র 2 দিন হলো অফিসে বসছে, ফলে বেইজিং শাখার অনেক গোপন রহস্য সম্পর্কে এখনও অবহিত নয় সে। আজ হুমা যেমন তার প্রাণপ্রিয় মাসুদ ভাইকে ঐতিহাসিক কয়েকটা জায়গা দেখাতে নিয়ে যাবে, তেমনি রানাও ওর বিশ্বস্ত একজন শাখা প্রধানকে গোপন কিছু ফ্যাসিলিটির কথা জানাবে। কিন্তু 3 তারিখ ভোরবেলা থেকেই রাজধানীতে কারফিউ জারি করা হলো। সরকারের হুকুম পেয়ে আন্দোলন থামাতে ব্যারাক থেকে বেরিয়ে এলো পিপলস লিবারেশন আর্মি। অবরুদ্ধ শহরে ছড়িয়ে পড়ল অসম্ভব আর অবিশ্বাস্য সব গুজব। তারপর জানা গেল সামরিক বাহিনী আসলে নির্বিচারে পাখি মারার মতো করে মানুষ মারছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে চীনকে সবার জন্য প্রাচুর্যময় একটা দেশ হিসেবে গড়ে তুলতে হলে কঠোর নিয়ম শৃঙ্খলা আর বিধিনিষেধের বেড়া তুলে নেওয়া যাবে না। সংখ্যাগুরুর স্বার্থ রক্ষা করার জন্য তাই সংখ্যালঘুকে নিশ্চিহ্ন করা হচ্ছে। এটা অঙ্ক, এর মধ্যে আবেগের কোনো ভূমিকা রাখা হয়নি। টিয়ানমেন স্কোয়ার আক্ষরিক অর্থেই রক্তে বেশি গেল। প্রথম দফাতেই লাশ পড়েছে কয়েকশো। শুরু হওয়ার পর আর থামছে না, থেমে থেমে হামলা চলছেই। মারাত্মক সমস্যা দেখা দিয়েছে, আহতদের নিয়ে সংখ্যায় তারা কয়েক হাজার। শহরের সবগুলো হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও জায়গা দেওয়া সম্ভব হয়েছে মাত্র 1/4 রোগীকে। বাকি সবাই এখনও তিয়ানমেন স্কোয়ারে পড়ে কাতরাচ্ছে। তাদের মধ্যে অনেকেই মারা যাচ্ছে রক্তক্ষরণে। তারপর আরও খারাপ খবর এলো, সেনাবাহিনীর ছোড়া বুলেটের সামনে বুক পেতে দেওয়ার জন্য সকাল 10টা থেকে নতুন করে আবারও শুরু হয়েছে প্রতিবাদ মিছিল। নেতৃত্ব দিচ্ছে পিকিং ইউনিভার্সিটির কয়েকজন অকুতোভয় ছাত্রছাত্রী। এরকম একটা অবস্থায় বিকেল 4টের দিকে মঙ্গলের রুফটপ বারে বসে খুদে ট্রানজিস্টার খুলে বিবিসি ধরার চেষ্টা করছে রানা। হঠাৎ ওর মোবাইল ফোনটা বেজে উঠল। নম্বরটা দেখেই বুঝতে পারল লুসান হুমা ফোন করেছে। মাসুদ ভাই, ভারী থমথমে গলায় বলল হুমা, আমি ভুলিনি, আপনাকে নিয়ে বেরোবার কথা ছিল আমার। কথাটা রাখতে পারলাম না বলে আপনি আমাকে মাফ করে দেবেন প্লিজ। একজন চীনা হিসেবে যথেষ্ট বিনয়ী হুমা জানে রানা, কিন্তু এই মুহূর্তে তার কথাগুলো প্রলাপের মতো লাগলো কানে। শহরের এরকম বিপজ্জনক অবস্থায় দেখা করতে না পারায় দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়াটা মোটেই স্বাভাবিক নয়। কি ব্যাপার লুসান, কিছু ঘটেছে? তুমি কোত্থেকে বলছো? আমরা এখন মাসুদ ভাই আপনার হোটেলের পিছনে তিয়ানতান পার্কে। ছাদে উঠে তাকালেই দেখতে পাবেন। কেন? আতকে উঠল রানা। এই পরিস্থিতিতে কোন বুদ্ধিতে তুমি বাইরে বেরিয়েছ? হঠাৎ চুপ করে গেল রানা, তারপর জিজ্ঞেস করলো, আমরা মানে? আমরা মানে কয়েকশো মানুষ মাসুদ ভাই। কয়েকশো মানুষ? কিন্তু তাদের সঙ্গে তুমি কি করছো পার্কে? শোনো হুমা, এখনই আমাদের হোটেলে চলে এসো। কি করে যাব মাসুদ ভাই? আমার কাঁধে যে ভারী একটা বোঝা। এটুকু বলেই হাউমাউ করে কেঁদে ফেলল হুমা। পরবর্তী 10 মিনিট চেষ্টা করে উদ্ভ্রান্ত আর কাতর হুমার কাছে বেশি কিছু জানতে পারল রানা। তবে ঠিক কি ঘটেছে বুঝে নিতে তেমন অসুবিধা হলো না ওর। ছোট এক ভাই ও এক বোন ছাড়া আর কেউ নেই হুমার। বোন জিজিয়ানা দেলিয়ান হোস্টেলে থাকে। বেইজিং ভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করছে, আগামী মাসে রেজাল্ট। ভাই থাকে দেশের বাড়িতে, লেখাপড়ায় তেমন ভালো না হওয়ায় চাষবাস করে। এসব আগে থেকেই জানা আছে রানার। ছাত্রদের বিক্ষোভ দমন করার জন্য রাস্তায় আর্মি নামানো হয়েছে, এই খবর পেয়ে সকাল 9টার দিকে বোনের হোস্টেলে ছুটে যায় হুমা। জানে ভয় পেয়ে 4 দেওয়ালের ভিতর বসে থাকার পাত্রী নয় সে। কিন্তু সেখানে পৌঁছে শুনল গোলাগুলি শুরু হয়েছে জানার পরই ছোট একটা মিছিল নিয়ে তিয়ানমেন স্কোয়ারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে দালিয়ান। বোনের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়ল হুমা। তারপর জীবনের ঝুঁকি নিয়ে সেও ছুটল ওদিকে। ওর বোনই তো তার সব, কাজেই যেভাবে হোক তাকে ফিরিয়ে আনতে হবে। যাবার পথে সে দেখল শহরের চারদিক থেকে প্রতিবাদে মুখ ছোট ছোট অসংখ্য মিছিল বেরোচ্ছে। কিন্তু তিয়ানমেন স্কোয়ারে পৌঁছাতে একটু দেরি করে পড়ল হুমা।
মিছিল নিয়ে স্কোয়ারে পৌঁছাতে পারেনি দালিয়ান। তাদেরকে লক্ষ্য করে কয়েকটা হেলিকপ্টার থেকে মেশিন গানের ব্রাশ ফায়ার হলো। হুমার চোখের সামনে দালিয়ান সহ প্রায় সবাই লুটিয়ে পড়ল রাস্তার উপর। লোকজন যে যেদিকে পারে ছুটে পালাচ্ছে। গুলি করে এক ঝাঁক হেলিকপ্টার চলে গেল। পরেক্ষণে দেখা গেল আরেক ঝাঁক ছুটে আসছে অন্যদিক থেকে। এইরকম গোলাগুলির মধ্যেই ক্রল করে বোনের কাছে পৌঁছালো হুমা। পা জোরে আর হাঁটুর উপর গুলি খেয়েছে দালিয়ান। নিজের শার্ট ছিঁড়ে ক্ষতস্থান বাঁধলেও তাকে রক্তক্ষরণ পুরোপুরি বদ্ধ করা গেল না। অজ্ঞান বোনকে কাঁধে নিয়ে সেই সকাল 10:30 থেকে রাজধানীর অন্তত 1 ডজন হাসপাতাল আর ক্লিনিকে ছুটোছুটি করল হুমা, কিন্তু কোথাও থেকে সামান্য প্রাথমিক চিকিৎসাও পেল না। তারপর জানা গেল বেইজিং মেডিকেল কলেজের ছাত্র সংসদ আহতদের চিকিৎসা দেওয়ার জন্য তিয়ানতান পার্কে একটা ক্লিনিক খোলার সিদ্ধান্ত নিয়েছে। বলা হয়েছে আহত লোকজনকে যেন ওখানে পৌঁছে দেওয়া হয়। খবরটা পেয়ে কাদের ভারী বোঝা নিয়ে আরও কয়েকশো লোকের মতো হুমাও পৌঁছেছে ওখানে। কিন্তু ইতিমধ্যে ঘন্টা খানেক পার হয়ে গেলেও এখন পর্যন্ত ক্লিনিক খোলার কোনো লক্ষণ তার চোখে পড়েনি, বরং অন্যরকম একটা বিপদের আশঙ্কা করছে সে। কোথাও থেকে 5-7 জন ছাত্রছাত্রী এসে জড়ো হয়েছিল পার্কের একধারে। তাদের স্লোগান শুনে চারিদিক থেকে তরুণ তরুণীরা এসে ভিড় করছে। ইতিমধ্যে একবার কেউ একজন আর্মি আসছে বলে চেঁচিয়ে ওঠায় ছুটোছুটি শুরু হয়ে গিয়েছিল। পরে জানা গেল পাশের রাস্তা দিয়ে মার্চ করে চলে গেছে তারা। তবে এখানে যদি ছাত্ররা সমাবেশ করে একসময় না একসময় আর্মি আসবেই। ব্যাপারটা এরই মধ্যে পরিষ্কার হয়ে গেছে। আন্দোলনের নাম নিশানা মুছে ফেলার জন্য মাঠে নেমেছে তারা। মিছিল করা তো দূরের কথা, কারপিউ এর মধ্যে রাস্তায় যাকে দেখবে তাকেই খুন করার জন্য গুলি করবে। ইতিমধ্যে লাউড স্পিকারে সেরকমই ঘোষণা দেওয়া হয়েছে। মোবাইল ফোনে পোপাচ্ছে লুসান হুমা। রানার প্রশ্নের কোনো উত্তরই দিতে পারছে না। রানা তাকে জরুরি একটা মেসেজ দিতে চাইছে, কিন্তু মাথাটা ঠিকমতো কাজ না করায় ওর কোনো কথা ভালো করে শুনছেই না সে। শোনো, আমি একটা ঠিকানা দিচ্ছি। মোবাইল সেটে চেঁচাচ্ছে রানা। জায়গাটা কাছেই, একটা কোড বললেই ওরা তোমার বোনকে। এই সময় পরপর কয়েকটা আওয়াজ শুনে শিউরে উঠল রানা। প্রথমে কপ্টার ইঞ্জিনের কর্কশ যান্ত্রিক গর্জন, পর মুহূর্তে সাবমেশিন গান থেকে ব্রাশ ফায়ারের একঘেয়ে শব্দ, তারপর একের পর এক গ্রেনেডের বিস্ফোরণ। 1 কি 2 সেকেন্ড পর একটা আর্তনাদও শুনতে পেল। এটা বেরিয়ে এলো মোবাইল সেটের ভিতর থেকে। পার্কের ভেতর আর্মি ঢুকেছে বুঝতে পেরে বার থেকে খোলা ছাদে বেরিয়ে যাচ্ছে বিদেশি কিছু রিপোর্টার। কারণ 20 তলা দালানটার দিকে তান পার্কের অনেকটাই দেখা যায়। হুমা হুমা মোবাইল ফোনে চিৎকার করছে রানা। ওদিকে ঘন ঘন হাঁপাচ্ছে হুমা। মাসুদ ভাই, থেমে থেমে কিছু বলতে চেষ্টা করলো সে। বুক চাজরা হয়ে গেছে, আমি বাঁচব না, কিন্তু চিকিৎসা পেলে দালিয়ান বাঁচত। তারপরই হঠাৎ থেমে গেল সে, এমনকি নিঃশ্বাস পর্যন্ত ফেলছে না। অনেক ডাকাডাকি করেও হুমার আর সাড়া পাওয়া গেল না। অজ্ঞতা বাধ্য হয়ে যোগাযোগ কেটে দিল রানা। টেবিল থেকে তুলে ক্যামেরাটা কাঁধে ঝোলালো, তারপর বার থেকে বেরিয়ে এলো খোলা ছাদে। মঙ্গল বিল্ডিং এর ছাদের পেছনে ইতিমধ্যে অনেক লোকের ভিড় জমে গেছে। পার্কের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে তারা। নিজেদের কাজ সেরে ফিরে গেছে কপ্টারগুলো। গাছের নিচে আর জোপের ভিতর পড়ে আছে আহত মানুষ। সংখ্যায় তারা এত বেশি যে গুণে শেষ করা যাবে না। পার্কের ভিতর মানুষের টানা 3 চাকার ভ্যান দেখা গেল বেশ কিছু। আহত লোকজনকে সম্ভবত ওই ভ্যানে তুলেই তিয়ানমেন স্কোয়ার থেকে পার্কে নিয়ে আসা হয়েছে। কয়েকজন সাংবাদিক সিদ্ধান্ত নিল দুনিয়ার মানুষকে এই বর্বর হত্যাকাণ্ডের কথা জানানো তাদের কর্তব্য। কাজেই প্রাণের উপর ঝুঁকি নিয়ে হলেও আহতদের ছবি তুলতে পার্কের ভিতর ঢুকবে তারা। রানাও বেইজিংয়ে এসেছে একজন রিপোর্টারের কাবার নিয়ে, ফলে তাদের সঙ্গে ভিড়ে যেতে ওর কোনো অসুবিধা হলো না। গ্রাউন্ড ফ্লোরে নেমে হোটেলের পেছনের বাগান দিয়ে পথ করে নিল ওরা। চুপি সারে পাঁচিল টপকে পৌঁছে গেল তিয়ানতান পার্কে। মিনিট 3 হাঁটার পর ফটো তোলার প্রথম সাবজেক্ট পেয়ে গেল জার্নালিস্টরা। একসঙ্গে 3টে লাশ। একটু পর রানার মনে হলো জেগে নিয়েও ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছে। এরপর
যাদের লাশ দেখল তাদেরকে ভাগ্যবান বলে মনে হলো ওর, কারণ মরে গিয়ে বেঁচে গেছে তারা। যারা বেঁচে আছে তাদের অনেকেরই হাত বা পা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে কাছাকাছি, কারো হয়তো অর্ধেক শরীরই নেই। কেউ পেট ছিঁড়ে বেরিয়ে আসা নিজের নাড়ি বুড়ির দিকে হা করে তাকিয়ে আছে, কেউ নিজের রক্তস্রোতে সাঁতরাচ্ছে। বিদেশি লোকজন দেখে সাহায্যের আশা হাত বাড়াচ্ছে তারা। চারপাশ থেকে বেশি আসা কাতর আওয়াজ শুনতে পাচ্ছে না। কেউ বলছে একটু পানি, আবার কেউ মিনতি করছে মেরে ফেলো প্লিজ। আধ ঘন্টা খোঁজাখুঁজির পর লুসান হুমাকে দেখতে পেল রানা। নিজের শরীর দিয়ে বোনকে আড়াল করে রেখেছে সে। বোধহয় সেই জন্যেই মেয়েটির গায়ে নতুন করে কোনো আঘাত লাগেনি, না বুলেটের না গ্রেনেডের। দুজনেরই পালস দেখল রানা। হুমা মারা গেছে। কিছু লোক লাশ বা আহত তরুণ তরুণীদের ব্যানে তুলে পার্ক থেকে বের করে নিয়ে যাচ্ছে। পরিত্যক্ত একটা ব্যান ঠেলে পার্ক থেকে বেরিয়ে আসতে দেখা গেল রানাকেও। বেজিংয়ে রানা এজেন্সির কয়েকটাই সেফ হাউস আছে। তার মধ্যে সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয় শহরের উপকণ্ঠে বৌদ্ধ ভিক্ষুদের একটা মঠকে। মোবাইল ফোনে এই মঠের ঠিকানাই হুমাকে দিতে চেয়েছিল রানা। শুরু অলিগলি ধরে মঠে পৌঁছাতে 1 ঘন্টার উপর লেগে গেল রানার। তবে একবার পৌঁছানোর পর আর কোনো সমস্যা হলো না। মঠটা বিরাট, 500 ভিক্ষু বসবাস করেন। ভেতরে ছোট একটা ক্লিনিক আছে, বাইরে রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা হয়। ভিক্ষুদের মধ্যেও সবাই জানেন না যে ক্লিনিকের সমস্ত খরচ বহন করছে রানা এজেন্সি। একদল ভিক্ষু হুমার লাশ নিয়ে চলে গেল। যত তাড়াতাড়ি সম্ভব অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হবে তার। খানিক পর দালিয়ানকে পরীক্ষা করে ক্লিনিকের ডাক্তাররা রানাকে ডেকে পাঠালেন। রক্তের গ্রুপ জানিয়ে ওকে বলা হলো, রোগিণীকে বাঁচাতে হলে অন্তত 2 ব্যাগ রক্ত এই মুহূর্তেই দরকার। ডাক্তারদের আন্তরিক চেষ্টা, নার্সদের সযত্ন সেবা আর ভাগ্যগুণে 3 দিন পর জ্ঞান ফিরে পেল দালিয়ান। ডাক্তাররা জানালেন সংকট কেটে গেছে, তবে পুরোপুরি সুস্থ হতে অন্তত 2 মাস সময় লাগবে তার। 1 সপ্তাহ পর চীন থেকে দেশে ফিরে আসে রানা। কিন্তু দালিয়ানের বিপদ তখনও কাটেনি। আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, আহত হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছে এরকম ছাত্রছাত্রীদের খোঁজে হসপিটাল আর ক্লিনিকগুলো হানা দিচ্ছে মিলিটারি। ধরতে পারলে সংক্ষিপ্ত সামরিক আদালতে পাঠিয়ে দিচ্ছে। সেখানে বিচারের নামে চলছে নিষ্ঠুরতা। মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজা নেই, কারণ কারফিউ অমান্য করে যারাই বাইরে বেরিয়েছিল সামরিক বাহিনীর দৃষ্টিতে তারা সবাই দেশদ্রোহী। মঠের কাছাকাছি খ্রিস্টানদের একটা মিশনারি আছে। আমেরিকান দূতাবাস থেকে ফাদারকে নির্দেশ দেওয়া হয়েছে, আহত ছাত্রছাত্রীরা আশ্রয় চাইলে তাদেরকে যেন ফিরিয়ে দেওয়া না হয়। খুব কম মানুষই জানে যে মিশনারিটা আসলে সিআইএর একটা আস্তানা। ডাক্তার আর ভিক্ষুরা আর কোনো উপায় না দেখে ওই মিশনারিতে পাঠিয়ে দিলেন দালিয়ানকে, কারণ জানেন মিলিটারি ওখানে হানা দেবে না। তবে দালিয়ান কেমন আছে না আছে নিয়মিত খোঁজ নেন তারা। শ্বেতাঙ্গ ডাক্তারদের চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল দালিয়ান। রেজাল্ট বেরোতে দেখা গেল ফার্স্ট ক্লাস পেয়েছে সে। ইতিমধ্যে ভিক্ষুরা জানিয়েছেন পার্ক থেকে মিস্টার রায়হান চৌধুরী তাকে ভ্যান গাড়িতে তুলে মঠে নিয়ে আসেন। গ্রুপ মিলে যাওয়ায় তিনি রক্ত দিয়েছিলেন তাকে। আর তার ভাই লুসান হুমা কিভাবে মারা গেছেন। বলাই বাহুল্য যে মঠের ভিক্ষুরা রানাকে ওই নামেই চেনে। প্রায় 1 বছর পর ঢাকায় বসে দালিয়ানের একটা চিঠি পেল রানা। তার চিঠির একটা অংশ ছিল এরকম: বৌদ্ধ ভিক্ষুদের মুখে সব কথা শোনার পর যে কারো মনে এরকম ধারণা জন্মানোটা স্বাভাবিক যে মর্ত্যলোকে নেমে আসা কোনো দেবতার পবিত্র স্পর্শে জীবনটাকে নতুন করে ফিরে পেয়েছি আমি। কিন্তু কাউকে দেবতার আসনে বসালে ঋণ পরিশোধ করার কোনো উপায় থাকে না। তাই আপনাকে মহৎ প্রাণ একজন মানুষ হিসেবেই ভাবতে চাই। আমি কখনো ভুলব না যে আমাদের সম্পর্কটা এখন রক্তের। ওই চিঠিতেই কয়েকটা খবর দেয় দালিয়ান। মার্কিন দূতাবাসের কম্পিউটার সেকশনে খুব ভালো একটা চাকুরি পেয়েছে সে।
আগামী মাসে তার বিয়েও হয়ে যাচ্ছে। চৌচেন জাও বেইজিং ভার্সিটিরই তরুণ ইংলিশ লেকচারার। পরস্পরকে অনেক দিন ধরে ভালোবাসে তারা। এরপর বেশ কয়েকবারই চীনে এসেছে রানা, তবে ব্যস্ততার কারণে প্রথমবার দালিয়ার সঙ্গে দেখা করতে 4 বছর লেগে যায় ওর। আনুষ্ঠানিক পরিচয়, কুশলাদি বিনিময় ইত্যাদির পর লুসানহুমার স্মৃতি রোমন্থন করেই সময়টা পার করে ওরা। রানার সহিষ্ণু আচরণ দালিয়ানকে বুঝিয়ে দেয় তাকে নিয়ে ওর কোনো মতলব নেই। বুঝতে পারে এ সম্পূর্ণ অন্য ধাতুতে গড়া মানুষ, এর সামনে এমনকি ঠাট্টা করেও ঋণ পরিশোধের কথাটা তোলা উচিত হবে না। তারপর একসময় দালিয়ার স্বামী চৌচেন জাওয়ার সঙ্গেও পরিচয় হয় রানার। বুদ্ধিমান আর বিনয়ী তরুণ। দালিয়ার মতো তারও খুব ভক্তি আছে রানার প্রতি। সেই থেকে ওদের মধ্যে শ্রদ্ধা আর স্নেহের একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে। দেখা সাক্ষাৎ খুব কম হয়, তবে পরস্পরের খবর রাখার চেষ্টা করে। 8টা বাজতে 10 মিনিট বাকি। এই সময় অফিসে দালিয়াকে পাওয়া যাবে না। পে বুথ থেকে দালিয়াদের ফ্ল্যাটের নাম্বারে ডায়াল করল রানা। হ্যালো। সতর্ক কণ্ঠস্বর, যেন খুব ভয়ে ভয়ে আছে। আওয়াজটা চৌচেন জাওয়ের বলে চিনতে পারল রানা। আমি রায়হান চৌধুরী। শুরু করতে না করতে বাধা পেল। কি বললেন রায়হান ভাই? রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল চৌচেন। 1 কি 2 সেকেন্ডের বিরতি, তারপরই রানাকে হতভম্ব করে দিয়ে আবার বলল, সরি, রং নাম্বার। সঙ্গে সঙ্গে কেটে দিল লাইন। তারপরও ক্লিক করে একটা আওয়াজ শুনল রানা। তার মানে কি আরেকটা রিসিভারে ওদের কথা শুনল দালিয়া, নাকি দালিয়াদের টেলিফোন লাইনে আড়ি পাতা যন্ত্র ফিট করা হয়েছে? অন্তত ওর মনে কোনো সন্দেহ নেই যে চৌচেন রিসিভার রেখে দেওয়ার পর আরও একজনকেও তার রিসিভার নামিয়েছে। তাড়াতাড়ি যোগাযোগ কেটে দিয়ে বুদের ভিতরই দাঁড়িয়ে থাকলো রানা। দ্রুত চিন্তা করছে, চৌচেন যাও ওকে চিনতে পেরেছে ঠিকই, তা না হলে ভাই বলতো না। তাহলে সরি রং নাম্বার বলার কারণ কি? নিশ্চয়ই ওরা কোনো কঠিন বিপদে পড়েছে কিংবা পড়তে যাচ্ছে। একটা আশঙ্কার কথা মনে জাগতে বুকটা মোচড় দিয়ে উঠল রানার। দালিয়া বেঁচে আছে তো? রং নাম্বার বলার কারণটা পরিষ্কার। চৌচেনের মনে পড়ে গেছে বা সন্দেহ হয়েছে যে ওদের ফোনে কান পেতে আছে কেউ, তাই রানাকে আর কিছু বলতে না দিয়ে যোগাযোগ কেটে দিয়েছে। নিশ্চয়ই আবার যোগাযোগ করবে বলে। বিপদ বা রহস্য যাই হোক, সেটা কি জানতে হলে অপেক্ষা করতে হবে রানাকে। তবে কুবলাই খান হোটেলে নয়। বুথ থেকে বেরিয়ে এসে এলিভেটরে চড়ল রানা। নিজের রুম থেকে সুটকেস নিয়ে হোটেল ছাড়তে 5 মিনিটের বেশি লাগলো না ওর। 1/2 মাইলটা হেঁটে উল্টো দিক থেকে আসে একটা ট্যাক্সি থামালো রানা। মধ্যবয়স্কার ড্রাইভার হোটেল গ্রেট ওয়ালে পৌঁছে দিল ওকে। নতুন হোটেলে উঠে নিজের সুইট থেকে ওর এজেন্সির বেইজিং শাখার সঙ্গে ফোনে যোগাযোগ করল রানা। জরুরি কয়েকটা নির্দেশ দেবে ওদেরকে। ওর কল সরাসরি বুনলি রিসিভ করল। সেই বেজিং শাখার বর্তমান প্রধান। মাসুদ ভাই। কে ফোন করেছে বুঝতে পেরে আবেগে আর উত্তেজনায় কেঁপে গেল বুনলির কণ্ঠস্বর। আপনিও বেইজিংয়ে? সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল রানার। আমিও বেইজিংয়ে মানে? ও গড মাসুদ ভাই, আপনি সত্যি কিছু জানেন না? উত্তরের অপেক্ষায় না থেকে দ্রুত কথা বলে যাচ্ছে বোন। বেইজিংকে এখন আপনি স্পাই নগরী বলতে পারেন। এই তল্লাটের এমন কোনো ইন্টেলিজেন্স ব্রাঞ্চ নেই যারা গত 1 সপ্তাহের মধ্যে নিজেদের লোক পাঠায়নি এখানে। আর মার্কিন এজেন্টদের কথা কি বলবো? সিআইএ আর ব্রিটিশ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ গিজগিজ করছে। কেন? শান্ত গাম্ভীর্যের সঙ্গে জানতে চাইল না। কি ব্যাপার বলো তো? এটাই তো সবার মাথা খারাপ করে দিচ্ছে মাসুদ ভাই। কেউ বলতে পারছে না কি ঘটেছে বা ঘটতে যাচ্ছে, অথচ এদিকে আমরা খবর পাচ্ছি বিগ ব্রাদাররা পর্যন্ত মাঠে নেমে পড়েছে। মনে মনে একটা ধাক্কা খেল রানা। লিজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় 1 জুলাই 1997 সালে হংকং ছেড়ে চলে গেছে ইংরেজরা। তবে অনেক আগেই হংকংয়ের মাটিতে বিভিন্ন খাতে নৈতিক অধঃপতনের মারাত্মক বীজ বপন করেছিল তারা। সেই সব এখন বিশাল একটি মহীরুহ।
মূল ভূখণ্ডের সঙ্গে নতুন করে এক হওয়ার সঙ্গে সঙ্গে হংকংয়ের সেই বিষাক্ত বীজের ফলশ্রুতি, অর্থাৎ পশ্চিমা দাচের গ্যাংস্টাররা নিজেদের পেশি শক্তি নিয়ে ঢুকে পড়েছে সাংহাই আর বেইজিং সহ চীনের সবগুলো বড় শহরে। এই মহা প্রতাপশালী গ্যাংস্টার বা গডফাদারদেরকে বলা হয় বিগ ব্রাদার। বিগ ব্রাদারদের দমন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে পুলিশ, তবে এখনও ঠিকমতো পেরে উঠছে না। নানান ধরনের ছল ছাতুরির মাধ্যমে টিকে আছে তারা মূল ভূখণ্ডে। বিগ ব্রাদাররা সাধারণত মোটা টাকার গন্ধ না পেলে কোনো অপারেশনে আগ্রহ দেখায় না, তবে একবার যদি দেখায় ওই ব্যাপারটায় আর কারো কিছু করার থাকে না। বিগ ব্রাদারদের কাজের দ্বারাই হলো প্রথমে একের পর এক লাশ পেলে আতঙ্ক সৃষ্টি করা, মাঠে যাতে তারা ছাড়া আর কেউ না থাকে। আমাদের সোর্স বুনকে জিজ্ঞেস করল রানা, আন্ডারগ্রাউন্ড থেকে তারাও কিছু জানতে পারেনি? আন্ডারগ্রাউন্ডে শুধু একটা গুজব শোনা যাচ্ছে, যাই ঘটে থাকুক তার সঙ্গে নাকি মার্কিন দূতাবাস জড়িত। বুনকে আরও দু একটা প্রশ্ন করে নিশ্চিত হলো রানা এই ব্যাপারে তার কাছ থেকে আর কিছু জানার নেই। তাকে জরুরি কয়েকটা নির্দেশ দিল ও তারপর বলল, শোনো বুন, আমার একটা পিস্তল দরকার, কাউকে দিয়ে হোটেলে পাঠিয়ে দাও, আর একটা ফোন নম্বর দিচ্ছি, মুখস্থ করে নাও। যোগাযোগ কেটে দিয়ে গভীর চিন্তায় ডুবে গেল রানা। ডালিয়া মার্কিন দূতাবাসে চাকরি করে, আর আন্ডারগ্রাউন্ডে গুজব ছড়িয়েছে যাই ঘটে থাকুক তার সঙ্গে মার্কিন দূতাবাস জড়িত। এই দুটো তথ্যের সঙ্গে মিলিয়ে দেখলে টেলিফোনে চৌচেন জাওয়ের অদ্ভুত আচরণের একটা তাৎপর্য আছে বলে মনে হয় না। রানার ধারণা ডালিয়া বা চৌচেন ওর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে, তবে সেটা আজ রাতে না হয়ে কাল সকালে হবারই সম্ভাবনা বেশি। কাজের সিদ্ধান্ত নিল ও বেইজিংয়ের অন্যতম বিগ ব্রাদার হুন চেন্নির একটা আস্তানায় ঢু মারা যেতে পারে। ভাগ্য ভালো হলে রানা এজেন্সির সোর্স তুন পাঞ্চুর সঙ্গে ওর দেখাও হয়ে যেতে পারে ওখানে। চেহারা একটু পাল্টে নিতে আধ ঘন্টা সময় নিল রানা। সুতি ক্যাপের বাইরে বেরিয়ে থাকা জুলপিতে সামান্য পাক ধরেছে, গোপ জোড়া পাকানো, নাকের ডগায় ঝুলে আছে ঢাউস গ্লাস লাগানো চশমা। একটা ট্যাক্সি নিয়ে বেজিংয়ের দক্ষিণ উপকণ্ঠে চলে এলো রানা। শহর আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মাঝখানে জায়গাটার নাম তাইমাই। হংকং থেকে আসা বিগ ব্রাদাররা তাইমাইকেই বেইজিংয়ের ক্রাইম জোন হিসেবে কুখ্যাত করে তুলেছে। বিশাল এলাকা, 30 লাখ লোকের বসবাস। পুলিশকে আমরা সাহায্য করতে চাই এই কথা বলে এলাকাটাকে নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কুখ্যাত 5 জন বিগ ব্রাদার। গুরুতর অপরাধ সারাক্ষণই ঘটছে এখানে, তবে সেসব ধামাচাপা দিয়ে পুলিশের ভাবমূর্তি অম্লান রাখতে সম্ভাব্য সবকিছু করছে 5 বিগ ব্রাদার। গোটা এলাকায় শুধু বৈধ মদের দোকানই আছে 1002। বলা হয় প্রতিদিন কম করেও 10,000 ছদ্মবেশী বেশ্যা আসা যাওয়া করে এখানে। এরা আসলে কলকারখানার শ্রমিক, বিশেষ করে গার্মেন্টসের। ছুটি পেলেই উপরি রোজগারের আশায় চলে আসে এদিকে। আইনের চোখে পাকি দিয়ে প্রতিদিন আলাদা জায়গায় চোরাই মালের পাইকারি বাজারও বসে। অবৈধ আগ্নেয়াস্ত্রের ছড়াছড়ি সেখানে, আর বসে জুয়ার আসর। বিশেষ করে ট্যুরিস্টদের কথা মনে রেখে সম্প্রতি ক্যাসিনো খোলার অনুমতি দেওয়া হয়েছে, ফলে তাইমাই এলাকার প্রতিটি হোটেলে জমজমাট জুয়ার আসর বসছে। এলাকায় ঢোকার আধ ঘন্টার মধ্যেই রানা এজেন্সির সোর্স বা ইনফরমার নতুন তুন পাঞ্চুকে খুঁজে নিল রানা। ছদ্মবেশ থাকায় ওকে প্রথমে চিনতে পারেনি সে। ওরই কাছে ডেকে পরিচয় দিল, আপনিও চলে এসেছেন স্যার। ছুচুর মতো চেহারা, রানাকে চিনতে পেরে নিজের টাকে একটা টোকা মারল পাঞ্চু। এটা তার একটা মুদ্রা দোষ। একটা বারে বসে মিনিট 10 কথা বলল ওরা। না, বিভিন্ন দেশের স্পাইরা কী কারণে রাজধানীতে ভিড় করছে পাঞ্চু তা জানে না, তবে শুনতে পাচ্ছে মার্কিনীদের কিছু একটা নাকি হারিয়ে গেছে। কি হারিয়েছে জিজ্ঞেস করল রানা। চকচকে মাথাটায় নাড়ল পাঞ্চু। তাকেও বলতে পারছে না, বলল সে। একটু পর আবার বলল, তবে $300 দামের একটা ইনফরমেশন আছে আমার কাছে। কি ইনফরমেশন জানতে চাইল রানা। কথা না বলে তাকে আর একটা টোকা মারল পাঞ্চু। মানি ব্যাগ বের করে তার হাতে দুটো $100 নোট গুঁজে দিল রানা। বলো এবার। প্রথমে টাকাটা পকেটে ভরল পাঞ্চু, তারপর বলল,
হংকংয়ের মিন ভাইরাও এখন বেইজিংয়ে। আচ্ছা, শির দ্বারা একটু খাড়া হলো রানার। চো আর থো দুজনই। টাক চুলকালো অপরাধ জগতের বাসিন্দা পাঞ্চু। আমি তো সেরকমই শুনেছি, তবে একা শুধু বড়টাকে দেখেছি, চৌমিনকে। উত্তেজনায় বোধ করছে রানা, কারণ জানে মায়ানমার আর হংকংয়ের গোপন আস্তানা ছেড়ে মিন বাইরা সাধারণত বেরোয় না। তাদের মাথায় যত চুল, শত্রুর সংখ্যা তার চেয়ে বেশি হবে তো কম নয়। তথ্য সদাগর বলা হয় মিন বাইদের। তাদের পণ্য হলো এওপিওনাজ জগতে চুরি করা টপ সিক্রেট ইনফরমেশন। গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ যেমন চড়া দামে কেনে, তেমনি অবিশ্বাস্য দামে বিক্রিও করে। ওদের বেশিরভাগ তথ্যই $1 মিলিয়ন কমে বিকোয় না। সব তথ্য যে কেনে তারা তা নয়, অনেক সময় চুরিও করে। ক্রেতার সংখ্যা বেশি দেখলে নিজেদের পণ্য নিলামে তুলে দেয় মিনরা। তাদের বিরুদ্ধে যে অভিযোগটা সবচেয়ে বেশি শোনা যায়, একই তথ্য একাধিক ক্রেতার কাছে বিক্রি করে। তবে রানাকেও কখনো ঠকাবার চেষ্টা করেনি তারা। রানা ওদের নারী নক্ষত্রের সমস্ত খবর জানে, আর তারা ওর ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল, সেটাই বোধহয় কারণ। কোথায় সে? পাঞ্চুর হাতে আরও একটা $100 একটা নোট গুঁজে দিয়ে জানতে চাইল রানা। আধ ঘন্টা আগের খবর জানি, বিগ ব্রাদার হুন চেন্নির নতুন ক্যাসিনোয় বসে তাস খেলছে চৌমিন, বলে কাজ জাগালো পাঞ্চু। টোকা মারল টাকে। তার চারপাশে হুন চেন্নির স্পেশাল গার্ডরা যেভাবে দেওয়াল তুলে রেখেছে, কাছে ঘেঁষতে পারবেন বলে মনে হয় না। দেখেন, তাকে টেবিলে বসিয়ে রেখে বার থেকে বেরিয়ে এলো রানা। 10 মিনিট এদিক এদিক ঘোরাঘুরি করে নিশ্চিত হয়ে নিল কেউ ওর পিছু নেয়নি। তারপর কাজ শুরু করলো। আরও গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।